পৌনে 2 ঘন্টা পর খালেদা জিয়াকে নিয়ে হিথ্রো বিমানবন্দর ছাড়বে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। ঢাকায় নামবে কাল সকাল 10:30টায়। নির্বাচন কখন হবে সে সিদ্ধান্ত বাংলাদেশের, তবে সংস্কারকে গুরুত্ব দিচ্ছে ইইউ। বিচার দেখতে চায় জুলাই হত্যাকাণ্ডের। সাংবাদিকদের নামে মামলা হয়রানিমূলক কিনা পর্যালোচনার আশ্বাস তথ্য উপদেষ্টার। বিগত আমলে সব মামলা প্রত্যাহারের দাবি সাংবাদিক নেতাদের। নির্বাচন কমিশন নয়, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, জানিয়েছেন সিইসি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। 4 মাস উন্নত চিকিৎসার পর আগামীকাল মঙ্গলবার দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে হিথ্রো বিমানবন্দর থেকে তিনি রওনা দেবেন লন্ডন সময় আজ বিকেল 4:15টার দিকে। বিমানবন্দরে কয়েক হাজার নেতাকর্মী বিদায় জানাবেন বেগম জিয়াকে। যুক্তরাজ্য থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল হান্নান। 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে এসেছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিমানবন্দর থেকে নেমেই সরাসরি বিখ্যাত লন্ডন ক্লিনিকে ভর্তি হন। ক্লিনিকে 17 দিন চিকিৎসা শেষে বড় ছেলে তারেক রহমানের বাসায় ফিরেন। সেখানেই এতদিন চলেছে চিকিৎসা। ডাক্তারদের পরামর্শে 117 দিন লন্ডনে থাকার পর 6 মে সকাল 10:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। উনি বাংলাদেশে গিয়ে দলের হাল ধরবেন। আপনারা জানেন বাংলাদেশের লোকজন উনার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। আপনারা উনাকে কালকেই আপনারা দেখতে পারবেন বাংলাদেশের মাটিতে। এদিকে বেগম জিয়াকে বিদায় জানাতে লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে জড়ো হবেন কয়েক হাজার নেতাকর্মী। আমাদের নেতাকর্মীকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যাতে রয়্যাল সুইটের সামনে সবাই কালকে 1:30টায় যায়। আমরা আশা করছি আমাদের হাজার হাজার নেতাকর্মী সেইখানে যাবেন এবং বাংলাদেশে অনেক লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে, কোটি মানুষ অপেক্ষা করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাবেন। দীর্ঘ 17 বছর লন্ডনে থাকার পর বেগম জিয়ার সফর সঙ্গী হবেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। আরেক পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান সহ বেগম জিয়ার সফর সঙ্গী রয়েছেন 13 জন। ডক্টর জুবাইদা ওনার ছেলের বউ এবং এই আরাফাত রহমান কোকর ওয়াইফ তারাও সেখানে যাচ্ছেন এবং আপনার এই যে ওনার সাথে ফাতেমা আছে, তারপরে আপনার ওই যে আরেকটা রূপা আছে, তারাও যাচ্ছেন এবং যুক্তরাজ্য থেকে আমি দলের প্রেসিডেন্ট এবং চেয়ারপারসনের উপদেষ্টা এবং আমাদের সেক্রেটারি সাহেবও যাচ্ছেন এবং আমার ওয়াইফও আমার সাথে যাবে। 79 বছর বয়সী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, ডায়াবেটিক্স সহ নানা রোগে আক্রান্ত। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর মুক্তি পেয়ে তিনি লন্ডনে এসেছিলেন চিকিৎসা নিতে। চিকিৎসার পাশাপাশি পরিবারের সান্নিধ্যে সময় কেটেছে 4 মাস। নেতাকর্মীরা মনে করছেন বেগম খালেদা জিয়া বাংলাদেশে ফিরে যাওয়ার কারণে চাঙ্গা হবে দেশের রাজনীতি, উজ্জীবিত হবেন দলীয় নেতাকর্মীরা। মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। দর্শক, এই মুহূর্তে হিথ্রো বিমানবন্দরে আছেন লন্ডন প্রতিনিধি আব্দুল হান্নান, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। হান্নান, বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, আর সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জি, যেভাবে আপনাকে আমি শুনতে পাচ্ছি, আমি ঠিক লন্ডন স্থানীয় সময় 10 মিনিট আগে, মানে 2:30টার ঠিক 5 মিনিট আগে বেগম খালেদা জিয়া হিথ্রো এয়ারপোর্টে প্রবেশ করেছেন এবং তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে নিয়ে এসেছেন তার মাকে এবং পাশের সিটেই বসা ছিলেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং সকাল থেকে 10টা থেকে ইংল্যান্ডের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জড়ো হয়েছেন হিথ্রো এয়ারপোর্টে এবং বেগম খালেদা জিয়া হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন এই বিদায়ের সময়ে। এবং আপনারা জানেন দীর্ঘ 4 মাস মানে 117 দিন তিনি লন্ডনে চিকিৎসা নিয়েছেন এবং লন্ডনের এই হিথ্রো এয়ারপোর্ট থেকে কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি 4টা 10 মিনিটে এখান থেকে ফ্লাই করার কথা রয়েছে।
তার সফরসঙ্গী রয়েছেন 17 বছর ধরে লন্ডনে অবস্থানরত ডাক্তার জুবাইদা রহমান সহ আরো কয়েকজন। আমরা যতটুকু জানতে পেরেছি 13 জন বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী থাকবেন। এবং যেটি বলছিলাম, নেতাকর্মীরা এখানে প্রায় 1000-এর উপরে নেতাকর্মী সেখানে জড়ো হয়েছিলেন এবং পুলিশ সিকিউরিটি দিয়ে রেখেছিল যাতে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। ঠিক 2:30 বাজার মানে যে 2:20 থেকে 15 মিনিটের ওই সময়টির মধ্যেই বেগম খালেদা জিয়া গাড়ি নিয়ে প্রবেশ করেন হিথ্রো এয়ারপোর্টে। এবং আমরা বিএনপির দায়িত্বশীলরা বলেছেন আগামীকাল সকাল মানে মঙ্গলবার 10:30টার মধ্যে বেগম জিয়াকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এবং আরেকটি কথা আপনাদেরকে বলে রাখতে চাই, কাতারে এই এয়ার অ্যাম্বুলেন্সটি যাত্রা বিরতি থাকবে, সেখানে প্রায় 1 ঘন্টার মতো যাত্রা বিরতি দিবে। এবং নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন বেগম খালেদা জিয়া দেশে গিয়ে আবারও সক্রিয় হবেন এবং বিএনপির হাতকে শক্তিশালী করবেন। এবং অনেকে আশা প্রকাশ করছেন তিনি সুস্থ হয়ে দেশে ফিরে যাচ্ছেন এবং ডাক্তারদের পরামর্শেই তিনি 117 দিন অবস্থান করার পর দেশে ফিরে যাচ্ছেন। এই ছিল আমার কাছে। আমরা পরবর্তী আপডেট থাকলে আপনাদেরকে তুলে ধরবো। ধন্যবাদ হান্নান। আগামীকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে জনগণ ও নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়াকে অভ্যর্থনা জানাতে গিয়ে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে এবং এসএসসি পরীক্ষার্থীদের কোনো সমস্যা যেন না হয় সে বিষয়ে সতর্ক করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি আগামীকাল তার রয়্যাল অ্যাম্বুলেন্সের এয়ারক্রাফটে উনি সকাল 10টায় পৌঁছাবেন ঢাকা এয়ারপোর্টে। তো এই ক্ষেত্রে কালকে আমাদের একটা তরফ থেকে একটা আবেদন আছে জনগণের প্রতি, বিশেষ করে আপনার ছাত্র পরীক্ষা আছে আপনার এসএসসির 2টা সাবজেক্ট পড়ে। আমাদের যারা ম্যাডামকে আপনার সম্বর্ধনা জানাতে চাইবেন তারা যেন রাস্তার উপরে দাঁড়িয়ে করেন। আমরা এর আগে নির্দেশ দিয়েছি জাতীয় পতাকা এবং দলীয় পতাকা দিয়ে আপনার তাকে অভ্যর্থনা জানানো। আর পুলিশ কর্তৃপক্ষকে বলতে চাই তারা যেন রাস্তায় কাউকে দাঁড়াতে না দেন। করি আমরা যথাসাধ্য চেষ্টা করব যাতে আপনার পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয়। সবাই মিলে আমরা চেষ্টা করব। জাতীয় নির্বাচনের সময় নিয়ে ইউরোপীয় ইউনিয়ন কাউকে চাপ দেবে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, জাতীয় নির্বাচন কখন হবে সে সিদ্ধান্ত বাংলাদেশের, তবে সংস্কারের বিষয়টি লক্ষ্য রাখবে ইইউ। ইউরোপীয় ইউনিয়ন জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দেখতে চায় জানিয়ে তিনি বলেন, এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। বাংলাদেশে দায়িত্ব নেবার পর কূটনৈতিক বিটের সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের সাথে প্রথমবারের মতো ডিক্যাব টকে অংশ নেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও ডেলিগেশন চিফ মাইকেল মিলার। সোমবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এই অনুষ্ঠান হয়। এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত মিলার বলেন, বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনী পরিবেশ তৈরিতে সহযোগিতা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। The timing is a matter for Bangladesh to take a decision upon. কখন নির্বাচন হবে তা বাংলাদেশের ব্যাপার। সময় নিয়ে ইউরোপীয় ইউনিয়ন কোনো চাপ দিতে চায় না, তবে সংস্কারগুলো সম্পন্ন করা দরকার। অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো সংস্কারের বিষয়ে একসাথে কাজ করবে, এমনটাই প্রত্যাশা আমাদের। ইউরোপীয় দেশগুলোতে পাচার হওয়া অর্থ বাংলাদেশ ফেরত আনতে চাইলে যথাযথ তথ্য উপাত্ত নিয়ে যোগাযোগের পরামর্শ মিলারের। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই আগস্ট হত্যায় দায়ীদের বিচার দেখতে চায় ইইউ। Of course, support the work of the UN fact-finding mission. জুলাই গণ অভ্যুত্থানের সময় যে হত্যাকাণ্ড হয়েছে, যা জাতিসংঘের রিপোর্ট এসেছে, দায়ী প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। তবে তা হতে হবে স্বচ্ছতার সাথে। Also must be fair and it should respect the rights of every single person for due process. রাখাইনে মানবিক করিডোরের বিষয়ে জানতে চাইলে মিলার জানান, উভয় পাশেই ভুক্তভোগীদের জন্য সহায়তা প্রয়োজন। ত্রাণ সহায়তা সমানভাবে যেন পায় সেটি নিশ্চিতের উপর জোর দেন তিনি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা হলে তা হয়রানিমূলক কিনা তা পর্যালোচনা করা হবে, সেই সঙ্গে খুঁজে বের করা হবে ভুয়া সাংবাদিকদের, এমনটা জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বিগত সরকারের আমলে সাংবাদিকদের বিরুদ্ধে করা সব মামলা নির্বাহী আদেশে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। অভিযোগ করেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে 61 জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। বিস্তারিত মোবাশ্বির আহমেদের রিপোর্টে।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সোমবার রাজধানীর বেইলি রোডে চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরে ফ্যাসিবাদের শাসনামলে সাংবাদিক হত্যা ও নিপীড়ন শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহর উপস্থাপনায় সেমিনারে অংশ নেন সম্পাদক, সাংবাদিক নেতা ও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতনের শিকার হয়ে নিহত সাংবাদিকদের স্বজনেরা। অন্যায়, অত্যাচার ও সত্যের পক্ষে কথা বলায় বিগত সরকারের শাসনামলে যেসব সাংবাদিক নিহত হয়েছেন তার সুষ্ঠু বিচার এখনো হয়নি বলে অভিযোগ স্বজনদের। আমি যখন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এটার জন্য একটা অভিযোগ দেই, তখন আমি জানতে পারি যে 25 নম্বর গাড়িতে কে ছিল বা কারা ছিল, কিন্তু এখনো পর্যন্ত তাকে কোনো গ্রেপ্তার করা হয় নাই। আমার স্বামীকে হত্যা করা হয়েছে, তার সুষ্ঠু বিচারের দাবি আপনাদের কাছে আমার থাকবে। পতিত সরকারের আমলে সাংবাদিকদের বিরুদ্ধে রাজনৈতিক ও চক্রান্তমূলক সব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। সংবাদ মাধ্যমকে টিকিয়ে রাখতে ঋণ সহায়তা ও নবম গ্রেড অনুযায়ী সাংবাদিকদের বেতন হওয়া উচিত বলে আলোচনায় উঠে আসে। এই যে সাংবাদিকরা মামলার শিকার হয়েছেন, এই রাজনৈতিক মামলাগুলো এবং চক্রান্তমূলক মামলাগুলো যেগুলো আওয়ামী লীগ সরকার করেছে, সেগুলো আমি একটি নির্বাহী আদেশে একদিনে প্রত্যাহার করার জন্য বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। সরকার যে নীতি সহায়তাগুলো ঘোষণা করবে তার সাথে সম্পর্কিতভাবেই সাংবাদিকদের ন্যূনতম বেতনের ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে, এবং সাংবাদিকদের সেই ন্যূনতম বেতন কত হতে হবে সেটাও আমরা বলেছি যে সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তাদের যে বেতন নবম স্কেলের সমতুল্য বেতন হতে হবে। কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা হলে তা হয়রানিমূলক কিনা তা পর্যালোচনা করা হবে বলেও জানান তথ্য উপদেষ্টা। গত 15 বছরে এই যে মামলা হলো, কয়েক হাজার মামলা হইলো সাংবাদিকদের বিরুদ্ধে, কয়েকজন সম্পাদক লেখছেন, আমাদের কাছে প্রমাণ আছে। এখন তো ডিজিটাল যুগ, সবগুলো ফাইল তো আছে, সবগুলো পত্রিকা তো অ্যাভেলেবল আছে। যদি কোনো রকম হয়রানিমূলক মামলা হয়, আমরা এই মামলাগুলো পর্যালোচনা করব। পতিত ফ্যাসিবাদী শক্তিকে রুখে দিতে দেশের সচেতন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানান আলোচকেরা, যার মাধ্যমে অন্য কোনো শেখ হাসিনা চাইলেও ফ্যাসিস্ট। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। স্বাস্থ্য খাত নিয়ে করা সংস্কার কমিশনের জরিপে দেশের ৯৭% মানুষ বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পক্ষে মত দিয়েছেন। তাই সংবিধান সংশোধন করে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে জনগণের মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। এছাড়া স্বাস্থ্যসেবাকে পুরোপুরি বিকেন্দ্রীকরণ, স্বাস্থ্য খাতে নিয়োগে স্বতন্ত্র পাবলিক সার্ভিস কমিশন গঠন, স্বাস্থ্য কমিশন ও স্বাস্থ্য সুরক্ষা আইন সহ 31টি বড় আকারে সুপারিশ করা হয়েছে। এদিকে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। স্বাস্থ্য খাতে সংস্কার কমিশন গঠন করা হয় 2024-এর 18 নভেম্বর। সোমবার জাতীয় অধ্যাপক একে আজাদ খানের নেতৃত্বে কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রতিবেদন জমা দেন। সংস্কার কমিশনের জরিপে ওষুধের মূল্য, পরীক্ষা নিরীক্ষা ও ডাক্তারের পরামর্শ ও অস্ত্রোপচারের ফি নির্দিষ্ট করার পক্ষে 95% মানুষ। 97% মানুষ চান প্রাথমিক স্বাস্থ্যসেবা সরকার বিনামূল্যে নিশ্চিত করবে। MBBS ডাক্তার ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি না করার পক্ষে 68% মত। আর প্রতি 3 জনের জন্য 2 জন চিকিৎসা সেবা নিতে ভোগান্তির শিকার হয়েছেন। এর মধ্যে 90% মানুষ জানেন না প্রতিকারের জন্য কোথায় যেতে হবে তাকে। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে স্বাস্থ্য খাতে জাতীয় আয়ের কমপক্ষে 5% এবং বাজেটের 15% বরাদ্দ দেয়া সহ 31টি মুখ্য সুপারিশ রয়েছে। হাসপাতাল ও ক্লিনিকে সহিংসতা রোধে মেডিকেল পুলিশ নামে একটি স্বীকৃত বিশেষ ইউনিট গঠন, স্বাস্থ্যসেবাকে পুরোপুরি বিকেন্দ্রীকরণ, স্বাস্থ্য খাতে নিয়োগে স্বতন্ত্র পাবলিক সার্ভিস কমিশন গঠন, স্বাস্থ্যসেবায় মূল্য নিয়ন্ত্রণ, ওষুধের নমুনা বা উপহার নিষিদ্ধ, ওষুধের জেনেরিক নাম আগামী 5 বছরের মধ্যে 100% বাস্তবায়ন, জরুরি স্বাস্থ্যসেবাকে স্বীকৃতি দেয়া, ডিজিটাল স্বাস্থ্যসেবা গড়ে তোলা, স্বাস্থ্যসেবায় বেতন নির্ধারণ সহ স্বাস্থ্য সবার অধিকার প্রতিপাদ্যে আরও বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়েছে সংবাদ সম্মেলনে। প্রাইমারি স্বাস্থ্যসেবাকে রাষ্ট্রের আইনগত অধিকার হিসেবে স্বীকৃতি দিয়ে অর্ডিন্যান্সটা করে দিয়ে আমরা বাজেটের একটা বড় অংশ, যে অংশটা আমরা বৃদ্ধিও করতে বলছি, কিন্তু যে অংশটা আছে সেখান থেকেও জোর দিয়ে এটাকে বাধ্যতা করে দেওয়া। সেবা খাতে চিকিৎসকদের ধর্মঘট, কাঙ্ক্ষিত সেবা না পাওয়া সহ নানা প্রশ্নের জবাব দেন কমিশন সদস্যরা। আননেসেসারি এথিক্যাল প্রমোশন না করতে পারে, এই জন্য জেনেরিক প্রেসক্রিপশন দিয়ে শুরু হবে, ধীরে ধীরে রিপ্লেসড হবে। রুলস অফ বিজনেস যা জানা আছে আমার, যে একজন মন্ত্রী সরকারি খরচের চিকিৎসা দেশেই পাইতে পারে, দেশের বাইরে
এন্টাইটেল না। আমাদের যে স্বাস্থ্য ফেসিলিটিস এটা একটা উন্নত বিশ্বের সমান নয়, কোথাও কোথাও উই আর ডেফিশিয়েন্ট আছে। তো এটা তো হলো যদি কারো অর্থ থাকে, এখানে চিকিৎসা ফেসিলিটিস নাই, সে বাইরে বাইরে বন্ধ করাটা ইথিক্যাল নয়। রূপান্তর প্রক্রিয়াটি সম্পন্ন করতে 2 বছর সময় লাগতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি মেয়র ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন। বলেন, যে কোনো সিদ্ধান্ত কমিশনের সব সদস্য মিলে নেওয়া হয়, একক কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। ওই আইনি বাধ্যবাধকতা মেনে আমরা ওই 10ম দিনে আমরা সেই গ্যাজেটটা করে দিয়েছি। শপথ দেওয়ার দায়িত্বটা স্থানীয় সরকার মন্ত্রণালয়, ওনাদেরকে জিজ্ঞেস করেন, আমরা তো শপথ পড়ানোর কেউ না। আমার অফিসাররা ওয়াদা করেছেন, রমজান মাসের 1ম দিনে হাত তুলে ওয়াদা করেছেন, তারা কারো দ্বারা প্রভাবিত হবেন না, সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইন কানুন মেনে তারা এই নির্বাচনটা পরিচালনা করবেন। বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে প্রায় 800 কোটি টাকার মানি লন্ডারিং এর প্রমাণ মিলেছে বলে দাবি দুর্নীতি দমন কমিশন দুদকের। সেই সাথে ক্রিকেট টুর্নামেন্টের নাম করে 33 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। তার সহযোগী হিসেবে মামলা হয়েছে বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধেও। রিপোর্ট ফরুক বাবুর। যুব ও ক্রীড়ামন্ত্রী হবার পরেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব ছাড়েননি নাজমুল হাসান পাপন। ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের অভিযোগ, পাপনের নির্দেশে বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL, স্টেডিয়াম নির্মাণ, ICC টুর্নামেন্টে বিদেশি কোচ নিয়োগ সহ নানাভাবে অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধান চলছে। নাজমুল হাসান পাপন, সাবেক সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ও ইসমাইল হায়দার মল্লিক, এক্সিকিউটিভ ডিরেক্টর, বর্তমানে চাকরিচ্যুত, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত হয়েছে। এদিকে পাপনের আশীর্বাদ পুষ্ট বেক্সিমকো ফার্মার কর্মকর্তা বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে ক্লাব ক্রিকেট ধ্বংসের কারিগর হিসেবে কাজ করার অভিযোগ উঠেছে। ঢাকা লিগের 4টি বিভাগে ভোট বাণিজ্য ও ক্ষমতা কুক্ষিগত করতে ক্লাব বাণিজ্য গড়ে তোলেন তারা। নাজমুল হাসান পাপন সহ বড় অনুসন্ধান চলছে, সেটার আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা সেই অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছেন। সম্প্রতি বিসিবিতে অভিযান চালিয়ে নানা অসঙ্গতি খুঁজে পায় দুদক। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশন সুপারিশ করেছে। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADBর প্রেসিডেন্ট মাসাতো কেন্দা বলেছেন, এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরও দ্রুত, বেগবান ও সহজ করাই তাদের মূল উদ্দেশ্য। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দারিদ্র্য ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। খাদ্য নিরাপত্তায় 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী $40 বিলিয়ন সহায়তার ঘোষণাও দেন মাসাতো কেন্দা। ইতালির মিলান থেকে আরও জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। 68টি সদস্য দেশের গভর্নর ও ডেলিগেটদের নিয়ে দ্বিতীয় দিনের মতো চলছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADBর বার্ষিক সম্মেলন। ইতালির মিলান কনভেনশন সেন্টারে আয়োজিত সম্মেলনে আয়োজক দেশের নানা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন সে দেশের সংস্কৃতি কর্মীরা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ডেলিগেটদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ADBর প্রেসিডেন্ট মাসাতো কেন্দা। খাদ্য পরিস্থিতির দুর্বলতায় জরুরি পদক্ষেপের অপর্যাপ্ততা, খরা, বন্যা মহামারীতে খাদ্য নিরাপত্তায় ব্যাঘাতের কারণে বিশ্বে লাখো মানুষ দারিদ্র ও অনাহারের দিকে ধাবিত হচ্ছে। এসব সমস্যা সমাধানে একযোগে কাজ করার আহ্বান জানান ADB প্রেসিডেন্ট। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা, পানির অপ্রতুলতা, অতিরিক্ত তাপমাত্রা আর বৈরী আবহাওয়া
বর্তমান বিশ্বের বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি। There, I listened to fisher families who are embracing sustainable practices to revitalize marine ecosystem while strengthening their livelihood. I saw our contribution at the high school where ADB is providing modern labs and comprehensive teacher training to give students the science and technology skills Cambodia needs to thrive. সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে প্রাকৃতিক ও মানব সৃষ্ট সকল দুর্যোগ একসাথে মোকাবেলা করা সম্ভব বলেও মনে করেন বক্তারা। পৃথিবীর ৬৮টি দেশের অংশগ্রহণে শুরু হয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির ৫৮তম বার্ষিক সম্মেলন। এই সম্মেলনের দ্বিতীয় দিনের শুরুতেই বক্তব্য রেখেছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট। তিনি বলেছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের পাশাপাশি যেসব প্রাকৃতিক দুর্যোগ রয়েছে এইসব দুর্যোগ মোকাবেলায় পৃথিবীর সকল মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে, তাহলেই আগামীর পৃথিবী হবে নতুন প্রজন্মের জন্য নিরাপদ এবং আধুনিক এক পৃথিবী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, মিলান, ইটালি। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর উপর হামলায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে ইতালি স্বরাষ্ট্রমন্ত্রী এইচ.ই. মাত্তেও পিয়ান্তোদোসির সাথে বৈঠক শেষে এ কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, হাসনাতের উপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। বলেন, এই ধরনের ঘটনা আগামীতে ঘটার আগেই ব্যবস্থা নেওয়া হবে। জানান, হামলার সাথে জড়িত সন্দেহে এ পর্যন্ত আটক করা হয়েছে ৫৪ জনকে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ইতালি বৈধভাবে বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহী, তবে অবৈধ বা সাগর পথে যাওয়ার প্রবণতাকে নিরুৎসাহিত করেছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, দেশটিতে থাকা বাংলাদেশিদের কাজের ব্যাপারে প্রশংসা করেছে ইতালি সরকার। এছাড়া পুলিশ, কোস্টগার্ড ও বর্ডার গার্ডের সক্ষমতা বৃদ্ধি নিয়ে সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে বলেও স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন। সাফ অনূর্ধ্ব ১৯ ফুটবল টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যশোর ও বিকেএসপিতে অনুশীলন করে শিরোপা জয়ের আশা লাল সবুজ তরুণদের। বয়সভিত্তিক দলে প্রথমবার জায়গা পেলেন ২ প্রবাসী ফুটবলার। জাতীয় দল হোক কিংবা বয়সভিত্তিক বাংলাদেশের ফুটবলে কোনো না কোনোভাবে বাগড়া দেবে ক্লাবগুলো। সাফ অনূর্ধ্ব ১৯ টুর্নামেন্টেও এর ব্যতিক্রম হয়নি। যুব টুর্নামেন্টের জন্য প্রায় ৩ সপ্তাহ অনুশীলন করেছে বাংলাদেশ, যেখানে নিজেদের ক্লাবের ৪ ফুটবলারকে ছাড়েনি বসুন্ধরা কিংস। ক্লাব ফেডারেশন দ্বন্দ্বে অসহায় বাফুফে। বাংলাদেশের ফুটবলে লেগেছে হামজা চৌধুরী ট্রেন্ড। সেই ট্রেন্ডে যুব দলেও আসছেন প্রবাসী ফুটবলাররা। তাদের অনেকেই মানসম্মত, আবার অনেকেই আসছেন হুজুগে। প্রবাসী সিল থাকলেই দলে সুযোগ পেয়ে যাবেন এমনটা ভাবার কোনো কারণ দেখছেন না কোচ গোলাম রব্বানী ছোটন। অধিনায়কের চোখে প্রবাসী স্থানীয় কোনো ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি। এর আগে ৩বার বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টে রানার্স আপের শিরোপা হাতে তুলেছেন ফয়সাল। এবার জিততে চান শিরোপা। আগামী ৯ মে ভারতের হিমাচল প্রদেশে শুরু হবে ৬ দলের সাফ টুর্নামেন্ট। গ্রুপ এতে লাল সবুজের প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটান। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। রাত ৯টার পর খালেদা জিয়াকে নিয়ে হিথ্রো বিমানবন্দর ছাড়বে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। ঢাকায় নামবে কাল সকাল 10:30টায়। নির্বাচন কখন হবে সে সিদ্ধান্ত বাংলাদেশে, তবে সংস্কারকে গুরুত্ব দিচ্ছে ইইউ। বিচার দেখতে চায় জুলাই হত্যাকাণ্ডের। সাংবাদিকদের নামে মামলা হয়রানিমূলক কিনা পর্যালোচনার আশ্বাস তথ্য উপদেষ্টার। বিগত আমলের সব মামলা প্রত্যাহারের দাবি সাংবাদিক নেতাদের। নির্বাচন কমিশন নয়, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, জানিয়েছেন সিইসি। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।